প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ বিকেলে আমার সাথে অতিথি হিসেবে দুইজন আছেন, একজন নাইম মাহমুদ আর একজন লিও। কিন্তু আমরা আজ বিকেলে নাইম মাহমুদের সঙ্গেই কথা বলবো। নাইম, তোমার কাছে আমি জানতে চাইবো অনেক কিছু। প্রথমে জানতে চাই কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা হচ্ছে অবশ্যই বাংলাদেশ, ঢাকা, জিগাতলা, ধানমন্ডি। সো ওখানে আমার জন্ম, ওখানেই পড়ালেখা। আমি মেপেলিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমার ও লেভেলস, স্টার্টিং ফ্রম প্লে গ্রুপ টু ও লেভেলস, দেন এ লেভেলস ওখান থেকে করা, সবই ধানমন্ডিতে। তারপরে তো ইউনিভার্সিটি পড়লাম হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনানীতে, ওখান থেকে ব্যাচেলার্স মাস্টার্স। আচ্ছা, খুবই ভালো, খুবই ডাইভার্স ব্যাকগ্রাউন্ড তোমার। তুমি তো একজন বলা যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশে। না মানে চেষ্টা করি, মিউজিকটা ভালোবাসি ছোটবেলা থেকে। মা মিউজিক শিখাইছে, কারণ হচ্ছে আমার মামা বাংলাদেশের ফার্স্ট অডিও রেকর্ড লেভেল, যেটা ডিসকো রেকর্ডিং, যেখান থেকে এম এ শোয়েব স্যারের গান বেরোচ্ছে আজ থেকে 12টি বছর। ওই গানটা, তারপরে মাইলসের অনেক হিট, প্রত্যয় অ্যালবাম, এগুলো সব বের হচ্ছে আমার মামা প্রোডাকশন থেকে। সো যেহেতু আমি, অলদো উই আর নট ফ্রম আ মিউজিক্যাল ফ্যামিলি, বাট মামা প্রোডাকশন ইয়েতে ছিল। সো ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছি। মানে আম্মা ক্যাসেট প্লেয়ার, মানে যেহেতু মামার ক্যাসেটের এগুলোর বিজনেস, সো ক্যাসেট শুনতাম, মান্না দের, মানবেন্দ্রের গান শুনতাম। তো ওখান থেকে বড় হয়েছে, তখন থেকে ভালো লাগা কাজ করতো গানের প্রতি। ওখান থেকেই গান শেখা, 12 বছর উচ্চাঙ্গ সঙ্গীত শেখা। তারপরে ওখান থেকে ব্যান্ড, যখন একটু ইয়াং হইলাম, ব্যান্ড করলে কেমন হয়, সো ওখান থেকে ব্যান্ডে আসা, ওখান থেকে গান বাজনা। এই তো মানে এখন জাস্ট গানটাকে ভালোবাসি, মিউজিশিয়ান হিসেবে নিজেকে আর কি করতে চাই। তার মানে গানের সঙ্গে তোমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে যখন আমি জাস্ট মেবি লাইক আই ওয়াজ ইন ক্লাস 2, তখন থেকে আমি স্টার্ট করেছি আর কি গান। তো গানের জগতে আসা কি মামার কারণে? না না, দিস ইজ আ ভেরি লাইক মানে কি বলবো, একটা মজার জিনিস। আমি খুবই চঞ্চল ছিলাম। আমার এই যে এখানে মাথার মধ্যে একটা ফাটাও আছে এখানে, এবং চুল যদি নেড়া করি কখনো, তাহলে এখানে অনেক ফাটা টাটা পাওয়া যাবে। সো আমি খুবই চঞ্চল ছিলাম, এবং ক্রিকেট খুবই ভালো খেলতাম। আমি আন্ডার 13, মানে যে তখন নির্মাণ হয়তো স্কুল যে ইয়াগুলো, তো ওখান থেকে মেপল লিফ টিম থেকে আমি, মানে আমার স্কুল থেকে আমি খেলছি। তো খেলার পরে যখন একটা আন্ডার 13 ট্রায়াল হইলো বাংলাদেশে, বাংলাদেশ টিমের আন্ডার 13 টিমের জন্য, তো ওখানে আমি চান্স পেয়েছিলাম। বাট উইদিন দ্যাট টাইম, যে মাঠে খেলতে খেলতে আমি আবাহনী মাঠে, যে ধানমন্ডিতে থাকতাম, আবাহনী মাঠে প্র্যাকটিস করতে যেতাম। সো ওখানে মানে ওই যে রোদ্রে করতে করতে আমার হয়ে গেল হেপাটাইটিস বি। তো হসপিটালাইজড হলাম। সো আমার ফাইনাল পরীক্ষা দিতে পারি না আমি ক্লাস 4 এর, আমার মনে আছে। সো মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম দেখে অটো পাস করে দিছিল আর কি, যে মানে যেহেতু আমার মিড টার্ম পরীক্ষা, মানে এগুলো পরীক্ষার রেজাল্ট ভালো ছিল ওভাবে। কিন্তু আব্বা ভয় পেয়ে গেল যে ছেলেকে ক্রিকেটে দেওয়া যাবে না, ক্রিকেটে দিলে তো ছেলে মরে যেতে পারে, এরকম আর কি। সো আমাকে এসে বললো আন্ডার 13 টিমে তুই চান্স পাস নাই। ঠিক আছে, বাট আমার একটা ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, ও পরে আমাকে 1 বছর পরে এসে বলছে তোকে 3 দিন ডাকছে, তুই আসলি না কেন? আমি চান্স পাইনি। বলে না, তোর নাম নিছিল না? আমি হ্যাঁ আমার নাম নিছিল, আমি তো দেখছি আমার নাম, আমাকে জিজ্ঞেস করে নিছিল। বললো যে তোকে ডাকছে, তুই যাস নাই। আমার বাবা আমাকে বলছে যে তুই চান্স পাস নাই। তো কেন বলছে? কারণ হচ্ছে আম্মাকে যে বলছে যে আমার ছেলে মরে যাক, এরকম ক্রিকেট খেলে রোদে তোরদে হেপাটাইটিস বি হয়েছে, মানে আমার লিভারের সমস্যা হয়েছিল হেপাটাইটিস বি হতে, আমি হসপিটালাইজ ছিলাম। তো এই জন্য আম্মাকে বলছে না, ওকে ক্রিকেটে দেওয়া যাবে না। এখন আমি এত চঞ্চল ছিলাম, পড়ে যেতাম, মাথা ফেটে ফেলতাম। তারপরে যে খুন্তি, মানে আমার খালা ওই যে মাছ কাটতো সামনে উঠোনে বসে, সো ওইখানে যে সাইকেল দিয়ে ফাইজলামি করতে যে পড়ে যে হাত কেটে ফেলছি, সেলাই পড়ছে, মানে এরকম চঞ্চল ছিলাম। আমার বাবা বললো যে ছেলেরে, এত চঞ্চল ছেলেকে ক্রিকেট টিকেটে দেওয়া যাবে না, ওকে বাসায় বসে থাকে এমন কিছু দিতে হবে। ওকে পরে কি করলো, আমাকে শিশু একাডেমিতে আবৃত্তি এবং গানে দিল, যে তুই গান শিখ,
সপ্তাহে 2 দিন শুক্রবার আর শনিবারে শিশু একাডেমিতে হাফ প্যান্ট পরে আমি এই যে সবুজ সবুজ প্যান্ট পরে আছি, সবুজ হাফ প্যান্ট লাল শার্ট আমার মনে আছে, ওটা পরে আমি প্রতি শুক্রবার আর শনিবারে যেতে হতো গান শিখতে। তো ওখান থেকেই খোদা বখশানু আমার ওস্তাদজি উনি মারা গেছে, ওনার ছেলের নাম হচ্ছে সন্ধি, স্বাগতা আপু, সভ্যতা, ওরা 3 ভাই বোন। তো সন্ধি হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা একসাথে ওই ওনার বাসায় হচ্ছে গান শেখাইতো। তো এই যে উনি ফার্স্ট ইয়ারের টিচার ছিল ওই গানের ওই শিশু একাডেমিতে, ওখান থেকে ওনার প্রাইভেট স্কুলে আমি গেলাম গান শিখতে। তো ওখানে আমার সন্ধি থাকতো, আমরা একসাথে খেলতাম টেলতাম, আবারও মিউজিকও করতাম আমরা একসাথে। তো ওখানে আমি উচ্চাঙ্গ সঙ্গীত শ্রী অনিল কুমার সাহা আমার ওস্তাদজি, ওনার কাছে প্রায় 12 বছর গান শিখছি, মানে উচ্চাঙ্গ সঙ্গীত শিখছি জি। আর আমার ওস্তাদ আরেকজন ওস্তাদ সুনীল কুমার মন্ডল, উনি নজরুল সঙ্গীত মানে আমাকে শেখাইছে, ওই 12 বছর আমি ওনার কাছে শিখছি। আর রবীন্দ্রসঙ্গীত ছিল, কয়েকজন টিচার ছিল, আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম, কিন্তু একটা পজিশনের পরে লাইক 5-6 বছর শেখার পরে আব্বা বললো যে ডিউ রেসপেক্ট, লাইক তুই রবীন্দ্রসঙ্গীত শিখিস না, তুই উচ্চাঙ্গ আর নজরুল শিখ, কারণ রাবীন্দ্রিক ঢাংটা যদি একটু চলে আসে তাহলে তুই অন্য গান হয়তো গাইতে পারবি না। সো তখন মানে এটা আম্মা আব্বার পারসেপশন ছিল। এন্ড আমিও নজরুল সঙ্গীত অনেক ভালো করতাম, আমি অনেক ন্যাশনাল, কয়েকদিন আগে আমি পোস্টও করলাম, আমার অনেকদিন মানে অনেক স্মৃতি মনে পড়ে গেল আমার, অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড, লাইক যে নতুন করি বা যেগুলো ছিল ওগুলো অ্যাওয়ার্ড কম্পিটিশন আমি করতাম, প্রাইজ পেতাম। তো নজরুল সঙ্গীতে এবং উচ্চাঙ্গ সঙ্গীতে আমি খ, লাইক নর্মালি যখন আপনি রেডিওতে দেন, এটার নাম কি, ইন্টারভিউ দেন বা বাংলাদেশ অডিশন, যেটা আপনার যখন বিটিভিতে দেন, তো এটা তো সরকারিভাবে এনলিস্টেড হয় আপনার, তো ওখানে আপনাকে গ সেকশনে আপনাকে করে আর কি, আপনাকে যদি উত্তীর্ণ করে তাহলে গ দিয়ে শুরু হয়, তারপরে গ থেকে খ, খ থেকে ক। সো আমাকে ফার্স্টে খতে আমাকে নিয়ে নিল, লাইক ইনস্টেড অফ গ, কারণ আমি উচ্চাঙ্গ সঙ্গীতে কম্পিটিশন করলাম, উচ্চাঙ্গ সঙ্গীতে আমাকে তারা। তো উচ্চাঙ্গ সঙ্গীত থেকে ব্যান্ডে কিভাবে আসা? Yeah, that's a good question. উচ্চাঙ্গ সঙ্গীত 12 বছর তো শিখছি, যে বললাম না, যখন ইয়াং হলাম, মানে যখন আমি আই থিঙ্ক ও লেভেলস দিব, তখন হঠাৎ করে মাথার মধ্যে হলো না গিটার শিখবো। আর ছোটবেলায় একটা গিটার কিনে দিছিল আব্বা, ছোট, তখন আমার দুলা ভাই, এখন মানে আমার খালাতো বোনের হাজবেন্ড মিরু ভাইয়া, তো ওনার কাছে 2-3 দিন মানে কিছুদিন আমি গেছিলাম গিটার শিখতে। তখন তো গিটার ধরতেও পারতাম না, কিছু কিছু শিখছিলাম, অত মানে গিটার শিখবো মিউজিক করবো তখন ওরকম কোনো ছিল না। তো যখন গান শিখলাম মনে হলো না গিটারটা শিখলে ব্যান্ড করতে পারবো। তখন আমি ওই যে রুমন ভাইয়া, আমার একটা ভাইয়া আছে মানে মতিঝিলে থাকতো, আমার কাজিনরা, আমার খালাতো ভাইরা থাকতো মতিঝিলে, তো ওনাদের ওইখানে থাকতো, উনি গিটার বাজাতো। একদিন দেখছি উনি কানের মধ্যে এইভাবে নিয়ে গিটার বাজাচ্ছে, জিপা দিয়ে দাঁত দিয়ে গিটার বাজাচ্ছে, আমি এর কাছে গিটার শিখবো, আমার গিটার শিখতে হবে, মানে তখন রক্ত গরম। সো পরে ভাইয়ার কাছে প্রায় 5-6 বছর গিটার শিখলাম। তারপরে আমি আবার আর্টসেলের এরশাদ ভাইয়ের কাছে প্রায় 2 বছর গিটার শিখছি। সো এই তো মানে গিটার ব্যান্ডের ঢোকা, তখন ওই রুমন ভাইয়ের বাসায় যে আরেকজনের সাথে পরিচয় হলো, সাইমন, ও গিটার শিখতো, আমরা দুজন বললাম চলো আমরা একটা ব্যান্ড করি। তখন ব্যান্ডের নাম দিলাম ছায়াপথ। 2001-এর কথা বলতেছি, তখন 2001-এ আমরা ফার্স্ট ব্যান্ড ফর্ম করে ফার্স্ট ডিসেম্বরের 4 তারিখ আমার মনে আছে ফার্স্ট আন্ডারগ্রাউন্ড শো করি। মানে তখন রক্ত গরম, তো ওই আন্ডারগ্রাউন্ড শো ব্যান্ড করতে হবে। ওই ব্যান্ডের মেম্বার দুইজনই ছিল না, আমরা দুজন ছিলাম, আর ওর একটা ফ্রেন্ড ছিল নাম রোমেল, ও ড্রামস বাজাতো। বললো যে আমার কাছে একটা বেসিস্ট ড্রামার আছে, ও ড্রাম ভালো বাজায়, তুমি গিটার বাজাবা, আমি গিটার বাজাবো, তুমি গান করবা, আর আমরা একটা বেসিস্ট যদি নিয়ে নেই উই ক্যান মেক আ ব্যান্ড। তখন আমরা একটা বেসিস্ট, একটা বড় ভাইয়াকে তখন আমরা করলাম, তখন বেসিস্ট ছিল না, আমরা এই 3 জনই ছিলাম। ওই বেসিস্টকে আমরা গেস্ট অ্যাপিয়ারেন্সে নিয়ে আমাদের ফার্স্ট শোটা আন্ডারগ্রাউন্ড শো আমরা করলাম ডিসেম্বরের 4 তারিখ 2001, আমার এখনো মনে আছে, উইথ দ্য ব্যান্ডস নেম ছায়াপথ। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে তোমার সঙ্গীতে লং ক্যারিয়ার। হ্যাঁ, বলতে পারেন। মানে যদিও ফুললি ফোকাসড হতে পারি নাই, লাইক অনেক বড় হিস্ট্রি, কি বলবো, মানে বড় হিস্ট্রিটা হচ্ছে এরকম যে আমি যখন আমার ইউনিভার্সিটি পাস করলাম, তারপরে জবে ঢুকলাম, আমি আইটিতে
তে ছিলাম আর কি। আমি লিঙ্কথ্রি টেকনোলজিস নামক কোম্পানিতে 12 বছর জব করেছি। ওখান থেকেই মানে ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমি পিআর নিয়ে কানাডাতে আসা। সো আমি মেনলি আইটি ইঞ্জিনিয়ার, সো এবং অবশ্যই শিল্পী। সো আমি যখন 5 বছর চাকরি করে ফেলছি লিঙ্কথ্রিতে, তখন আমার হঠাৎ করে নিজেদের বাড়িতে উঠলাম জিগাতলায়। তো আব্বাকে বললাম, আব্বা আমাকে একটু নিচের 2টা রুম আছে, 2টা রুম আমাকে দিয়ে দাও, আমি স্টুডিও করব। আমি যা শো করতাম, শো থেকে যে টাকাগুলো ইনকাম করতাম ওটা আমি রেখে দিছিলাম যে আমি আমার স্টুডিও করবো ইন ফিউচার। তো আব্বা বললো কর, কিন্তু আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোকে রুম 2টা দিব, যেহেতু তোর নিজেদের বাড়ি, এটা ইন ফিউচার তোরই হবে, সো তুই কর, আমি একমাত্র ছেলে। ঠিক আছে, আমি করবো সব, আমি টাকা পয়সা দিয়ে আমি সব করবো। তো আমি পুরা স্টুডিও প্রায় মনে হয় আমার অ্যারাউন্ড 8 থেকে 9 লাখ টাকা গেল, আমি স্টুডিও করলাম। হ্যাঁ, স্টুডিও করলাম, ওখানে কিছু প্রোডাকশনও, গানের কিছু প্রোডাকশন করলাম আমরা। ওই যে শামস ভাই নামে একটা ছেলে আছে, খুবই হিট করা, ওর গান কিছু কিছু ঘুম ভালোবাসির আর কিছু কিছু গান আছে, ওর কিছু গানের প্রোডাকশন আমার স্টুডিও থেকে করা, আরো কিছু কিছু ভালো প্রোডাকশন আমার স্টুডিও থেকে করা। সো আমরা কিছু ভাই ব্রাদার মিলে, মানে আমি তো মেইনলি সিঙ্গার, তো আমি তখন স্টুডিওর কাজটা শিখবো, তো আমার কিছু ভাই ব্রাদার আছে যারা স্টুডিওর কাজটা জানে, তো ওদের আবার জায়গা নেই, বাট আমার জায়গা আছে। তখন আমরা জাস্ট একটা কোলাবোরেশন করে বললাম যে চলো আমরা মিউজিক করা শুরু করি, আমার স্টুডিও আছে, লেটস ডু ইট টুগেদার। সো ওই আর কি এরকম এই যে শামস ভাই, এরকম আরো অনেক সিঙ্গারকে নিয়ে আসলো, আমরা প্রোডাকশন করলাম, ওখান থেকে অনেক গান বের করলাম, আমার নিজেরও কিছু গান ওখান থেকে করলাম। তো তোমার বাংলাদেশের মোটামুটি সঙ্গীত জীবন জানা হইলো, হ্যাঁ, রিজাইনারটা কেমন? রিজানাটা একটু জাস্ট রিজানাতে আসার আগে জাস্ট একটু বলে নিই কেন আমি বলতেছিলাম যে মানে কেন মানে ইয়া করলাম না, কারণ হচ্ছে আমি যখন 5 বছর মিউজিকটা করে ফেললাম, এই মানে আমার চাকরির বয়স, তখন আমার মনে হলো যে আমি মিউজিকই করবো, আমি যে স্টুডিওটা করলাম, বললাম আমি মিউজিকই করবো, চাকরি ছেড়ে দেবো। আব্বাকে বললাম, আমি তো বললাম যে আমার মা আমাকে গান শিখাইছে, আমার বাবা আমাকে গান শিখাইছে, দে হ্যাড লাইক আমার ফুল সাপোর্ট তারা আমাকে দিছে। কিন্তু ওই পজিশনে যে যখন আমি বললাম যে আব্বা আমি চাকরি ছেড়ে দিব, কেন, আমি মিউজিক করবো, তুমি বাসা থেকে বের হয়ে যাও। আমি কারণ বাংলাদেশে একটা ট্রেডিশনাল ফাদার এন্ড মাদার থাকে না যে আমার ছেলেকে মিউজিশিয়ান, মানে মিউজিশিয়ান ইজ নট আ জব। এখানে কানাডাতে ইয়াতে ইটস আ জব, বাট বাংলাদেশে এখনো এটা ক্রিয়েট হয় না, অ্যাকসেপ্টেবল না। আমরা যখন ক্রিকেট খেলছি, আমি যে বললাম, তখন এটা ছিল না যে ক্রিকেট একটা জব হতে পারে, ফ্যামিলির কাছে এটা, এখন এটা হয়েছে। এখন ক্রিকেট দল এত ভালো করে দেখে বাবা মারা চায় যে আমার ছেলে ক্রিকেটার হোক, কিন্তু এখনো এই মানে মিউজিশিয়ানটা এখন জব হয়ে ওঠে নাই। যেন আমাকে বলছে তোমাকে আমি শখে দিছিলাম গান শিখতে, তুমি গান করতেছো, ভালো করতেছো, শো করতেছো, টাকা যেতে করো, এটা তোমার সাইড ইনকাম, বাট আমি মেইন জব তোমাকে করতে হবে। ইউ আর এন ইঞ্জিনিয়ার, তোমাকে আমি পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানাইছি, তুমি ইঞ্জিনিয়ারই থাকবা, আমি সাইডে তুমি গান টান করতে হবে, ওই আমার ব্লকেজ। আমি ফুললি কখনো মিউজিশিয়ান হইতে পারিনি। আমি আমার প্যাশন থেকে আমি মিউজিক করছি। আমার ফ্রেন্ডরা, আমার ছোট ভাইরা অনেকেই এখন স্টার। মহান ফাহিম আমার ক্লোজ ফ্রেন্ড, আমার ব্যান্ডের মেম্বার ছিল, ওর গানটা রিসেন্টলি আমার গান একটা বের করছি, ওটার ব্যাপারে আমরা কথা বলবো। সো ও হচ্ছে এখন অর্থহীনের গিটারিস্ট, অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট। তারপরে আমার ব্যান্ডে অনেকে বাজাইছে, আমার বেসিস্ট যে ছিল ও এখন ব্যান্ড লালনের গিটারিস্ট, বেসিস্ট। সো এরকম অনেক আমার ক্লোজ ছোট ভাই মিনার, ওর তো গান সবাই চেনে, মিনারের আহারে, তারপরে ঝুম, এই গানগুলো। সো ওরা প্রফেশনালি মিউজিকটাকেই খালি ইয়া করছে, এই জন্য ওরা ওটা ইয়া করছে, আর আমি হচ্ছে ইন বিটুইন। সো আপনি যেটা বললেন রিজাইনার কথাটা, সো আমি আসছি জাস্ট 2 বছর হলো রিজাইনাতে, অ্যাজ আ পিআর হিসেবে আমি আসছি। সো আসার আগে তো বললামই আমি প্রফেশনালি মিউজিক করতাম, আমার গিটার থাকতো আমার অফিসে, আমার অফিসে সবাই জানতো যে আমি মিউজিক করি। সো আমি অফিস শেষ করে আমি কিছু ক্যাফেতে গান করতাম, ওখানে ক্যাফেতেও গান করতাম, সপ্তাহে আমার 5 দিন মোটামুটি অ্যাভারেজ শো থাকতো। আমি আসার আগের দিনও গাজীপুরে শো করে আসছি। সো আমি কিছু ক্যাফেতে গান করতাম, দ্যাট gave me a huge boost up in my life. And another thing I must mention, I was in a competition named Nescafe Gets It Rock in 2011. So যেখানে আমার জাজ ছিলেন আইব বচ্চু স্যার, পিনু খান স্যার and বাপ্পাদা। সো ওখান থেকে আমি অল ওভার বাংলাদেশের থেকে আমি 3rd হলাম। সো দ্যাট গেভ মি আ বুস্ট। মানে এর আগে আমি মিউজিক করছি, বাট প্রফেশনালি যে মিউজিক করা যায়, ওইটার পরে আমি বাবাকে বলছিলাম যে আব্বা আমি মিউজিক করতে চাই। যে অল ওভার বাংলাদেশে এত হিউজ, মানে চিটাগং,
অল ওভার বাংলাদেশ থেকে পার্টিসিপেন্টস আসছিল অ্যান্ড আই স্টুড থার্ড ওভার দেয়ার, সো ইটস নট আ পিস অফ কেক। সো তখন আমি নিজের কাছে মনে হলো এক্স্যাক্টলি, তখন আমার নিজে এবং আইব বাচ্চু স্যার, বাপ্পাদা এরা আমার জাজ এবং দে সিলেক্টেড মি, আই ওয়াজ দ্য সেকেন্ড রানার আপ। সো তখন আমার মনে হলো না, আই ক্যান ডু সামথিং ইন মিউজিক। সো তখন আমি মনে করলাম যে মিউজিক করতে পারি। সো ওই যে প্রফেশনালি তখন কি করতাম, এই যে ক্যাফেতে গান করতাম, কারণ হচ্ছে ক্যাফেতে এটা অনেকে বলে ক্যাফে সিঙ্গার, বাট বিদেশে কিন্তু ক্যাফে সিঙ্গারদের দাম অনেক এবং স্ট্রিট সিঙ্গারদের দাম অনেক। কারণ হচ্ছে ক্যাফেতে আমাকে হিউজ বুস্ট আপটা দিচ্ছে, কারণ হচ্ছে আমি অনেক গান শিখতে পারছি। মানে ক্যাফেতে কিন্তু অনেক রকম মানুষ আসে, আমাদের বাংলাদেশের ক্যাফের কথা বলছি, নট রিজনাল। সো বাংলাদেশে আমার মা বাবার এই যে লোক আসতো, এসে বলতো বাবা তুমি বেদনা মধুর এই গানটা জানো? এই গানটা তো আমি শুনছি কিন্তু কখনো তুলি নাই গিটারে। আমি লিস্ট করে রাখতাম। আচ্ছা আচ্ছা। আমি করতাম শো হচ্ছে দ্য স্টেজ, যারা ক্যাফে মিউজিক শোনে তারা জানে যে দ্য স্টেজ হচ্ছে উত্তরাতে একটা খুবই নাম করা মিউজিক ক্যাফে। সো ওখানে আমি গান করতাম, ওখানে উত্তরাতে এবং বনানীতেও আমি কিছু জায়গায় শো করছি। ওখানে হচ্ছে সব বিদেশিরা যেত, সো বিদেশিরা গেলে ওখানে হচ্ছে ইংলিশ গান রিকোয়েস্ট করতো। তো তখন আমি ইংলিশ গান তোলা শুরু করলাম। আর তারপরে হচ্ছে ইয়াং ছেলেপেলেরা যেত, ওরা রিসেন্ট যেগুলো হিট গান হতো বলতো ভাই এই গানটা করতে পারেন। তখন আমার লিস্ট আমার আস্তে আস্তে হিউজ হতে থাকলো। এখন আলহামদুলিল্লাহ মানে আই থিঙ্ক আই হ্যাভ ইন মাই লিস্ট লাইক মোর দেন 600-700 songs in my list. Yeah. So মানে আমি জাস্ট সিচুয়েশন বুঝে আমি খালি গান করি এখন, যে আমি কখনো লিস্ট করি না যে এই প্রোগ্রামে এই গান করব। আমি যে সিচুয়েশন বুঝি ক্রাউড কিরকম আমি ওই করে গান করি। সো আমি হ্যাঁ এটাই আমি ট্রাই করি। সো তো রিজাইনাতে তুমি কোথায় কোথায় গান করো? রেজাইনাতে হচ্ছে ফিক্স তো কোথাও এখানে নেই। সো আমি আসলাম, আসার আগে তো ওই যে বললাম মিউজিক করতাম কিছু ক্যাফেতে এবং কিছু কর্পোরেট শো গুলো করতাম, এই বিকাশ, গ্রামীণ ফোন এগুলোর প্রোগ্রাম আমি করেছি। তো এই ওগুলোর এক্সপিরিয়েন্স নিয়ে আমি যখন রিজাইনাতে আসলাম, এসে রিজাইনা তো আমাদের একটা ছোট শহর, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো অনেক বড় মানুষদের সাথে পরিচয় হয়েছে। আমাদের খুরশিদ ভাই আছে, খুরশিদ ভাইয়ের মতো মানুষ এখানে আছে। সো এখানে এসে আমি মোটামুটি অনেক অ্যাকসেপ্টেবল হলাম। আমার এখানে অনেক বাঙালিরা আমাকে বললো, অনেক অ্যাকসেপ্ট করলো, অনেক প্রোগ্রাম হলো 16 ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি যেগুলো প্রোগ্রাম হয়, তো আমি মোটামুটি সবগুলো প্রোগ্রামই করেছি। আমার এখানে এসে প্ল্যানটা ছিল হচ্ছে যে খালি বাঙালি কমেডিতে জেল করব না, যেহেতু আমি হিন্দি গানও করতে পারি, ইংলিশ গানও করতে পারি। কারণ আমি বাংলাদেশে হিন্দি গানও, ইন্ডিয়ান ক্রাউড আসতো আমাকে হিন্দি গান রিকোয়েস্ট করতো, বাঙালিরা তো হিন্দি গান খুব পছন্দ করে, তো আমি হিন্দি গানেরও আমার অনেক ভালো কালেকশন। সো আমি বাংলা, হিন্দি, ইংলিশ আমি যেহেতু করতে পারি, আমি মাল্টিকালচারালে যাব। সো আমি এই যে আমার পরশুদিন সোমবারে আমার একটা প্রোগ্রাম আছে ইন সাসকাটুন, দ্যাটস আ দিওয়ালি প্রোগ্রাম আর কি, এবং আমি ফিনিক্সে যাচ্ছি নভেম্বর 1 তারিখে ইনশাআল্লাহ। ওখানেও আমার একটা ইন্ডিয়ান কমেডি শো আছে। নভেম্বরের 28 তারিখে একটা শো আছে আমার পাকিস্তানি কমেডি। সো আমার প্ল্যান হচ্ছে জাস্ট, এবং আমার ড্রামার আপনারা দেখছেন হয়তো, হি ইজ ফ্রম ক্যানাডা। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা ইংলিশ গান, বাংলা গান, হিন্দি গান, উর্দু গান, ডাজন্ট ম্যাটার, উইল পারফর্ম এনিওয়্যার। দ্যাট ইজ আওয়ার প্ল্যান। সো ওভাবে করে আমি মানে যেদিন আমি ফার্স্ট ল্যান্ড করছি আমার প্ল্যানই ছিল এটা, যে আমি মাল্টিকালচারালি আগাবো, আমি খালি বাংলা গান করবো না, আমি এখানে সব জায়গায় প্রোগ্রাম করবো। সো দ্যাটস মাই গোল। আমি ওভাবেই করি এগিয়ে যাচ্ছি। বাঙালি কমেডি শো হলে আমাকে ডাকে, আমি ওভাবে করেই শোগুলো করার চেষ্টা করি আর কি। তোমার রিসেন্ট কাজটা নিয়ে একটু কথা বলো। রিসেন্ট কাজটা হচ্ছে এআই ভিডিও, মিউজিক ভিডিও। This is a very new thing for me as well as for Bengali people as well. কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু কানাডাতে, আমেরিকাতে আমরা কিন্তু অহরহ দেখতেছি যে মিউজিক ভিডিও হচ্ছে AI ভিডিও, but I couldn't see any, unfortunately, like still now I couldn't see any AI video like music video. আমি কিছু বড় বড় ব্যান্ডের কার্টুন ভিডিও বা এরকম টাইপের ভিডিও, মিউজিক ভিডিও দেখেছি, বাট এআই ভিডিও দেখিনি। বাট আমি যখন দেখতেছি যে এটা চলছে, সো মানে আউট অফ নোওয়্যার, আমি যেহেতু আইটিডি আমার কাছে মনে হলো যে ওয়াই নট মেক আ সং, লাইক আমার এই সংটা যেটা আমি বের করেছি, এটা আমার 2017-তে আমার একটা নাটকে গিয়েছিল এই গানটা। নাটকটার নাম ছিল আমি কবি, এবং নাটকের নায়ক ছিল যৌবন ভাই আর হচ্ছে ভাবনা। সো আমার কাছে মনে হয় যে নাটকে গানগুলো হারায় যায়, কারণ গানটা মাঝখানে থাকে তো, নাটকের মাঝখানে, সো গানটা মানুষ অনেকেই শুনতে পারে না।
সো আমার এরকম 4টা নাটকে গান গিয়েছিল, ইনক্লুডিং একটা নাটক যেটা খুবই হিট খেয়েছিল যে শি লাভস মি, ওটার মধ্যে হচ্ছে অপূর্ব ভাই আর মেজাবিনা ছিল। আচ্ছা। সো ওই গানটাও আমি রিসেন্টলি ইনশাআল্লাহ এআই একটা ভিডিও করার প্ল্যানে আছি। আচ্ছা। সো যেহেতু গানগুলো হারায় যায় নাটক আমার কাছে মনে হয়, এই জন্য আমি রিজেনারেট করার চেষ্টা করেছি। আচ্ছা। সো আর এখানে আমরা রেজানাতে আমাদের ভাইয়াও জানে, খোরশেদ ভাইও জানে, আমাদের এখানে খুবই স্বল্পতা, মানে টেকনিক্যাল ব্যাপার স্যাপারের, মানে গান বাজনা তো আমরা ভালোবাসি, গান আমরা গুনগুন করে অনেকেই আমরা গান করি, বাট টেকনিক্যাল যে জিনিসগুলা, যে ভিডিও এডিটিং, ভিডিও শুট করা, এগুলার তো টেকনিক্যাল জিনিস, এগুলার আমাদের একটু একটু ইয়ে আছে। আমরা হয়তো টরন্টোতে গেলে হয়তো কিছু পাবো, কিন্তু এখানে রেজাল্ট একটু লাগে। সো এই জন্য আমি চিন্তা করলাম যে লেটস ট্রাই এআই, বিকজ এআই ইজ দ্য নেক্সট জেনারেশন। এটা কি তোমারই করা? আমি বানাইছি নিজে? নিজে, বাইরের কোনো হেল্প না। বাহ। আমি জাস্ট মানে আমি জাস্ট একটা প্রজেক্ট নিলাম যে লেটস ট্রাই ইট। হার্ডলি হলে কি হবে, মানুষ আসবে, হার্ডলি হলে কি হবে যে খারাপ হবে, আর খারাপ হলে আমি দিব না, পোস্ট করবো না। সো লেটস ট্রাই ইট। সো আমি কিছু স্ক্রিপ্টিং করলাম, স্ক্রিপ্টিং করে কিছু সাবস্ক্রিপশন কিনে, এআই সাবস্ক্রিপশন কিনে যেটাতে মিউজিক ভিডিও করার চেষ্টা করলাম। কিছু অনেক প্রজেক্ট, মানে আমি প্রায় 2 সপ্তাহ বা 15-20 দিন না হলেও অ্যাটলিস্ট 10-12 দিন আমার লেগেছে টোটাল ভিডিওটা বানাতে, পাইল আপ করতে, মানে কারণ অনেক ভিডিও রিজেকশন, না এটা ভালো লাগতেছে না, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। সো যে মেয়েটা ছিল মডেল, অনেকে মনে করছে এটা মনে হয় মানে এআই জেনারেটেড মডেল, বাট না, এটা আমার একটা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, সাদিয়া, অপূর্বা সাদিয়া, ও বাংলাদেশে থাকে। সো ওকেও আমি জানাইনি, আমি ওর একটা পিকচার নিছি ইয়ার থেকে, আমি অবশ্য ওর পারমিশন নিয়ে আমি করবো। আমি যখন কিছু দূর বানাইলাম, জাস্ট স্টার্টিং পোর্শনটা বানাইলাম, আমি ওকে পাঠাইলাম ভিডিওটা, পাঠাই বললাম অপূর্বা আমি একটা এআই ভিডিও জাস্ট আউট অফ কিউরিওসিটি বানাইতেছি আমার গানের উপরে, ইফ ইউ গিভ মি পারমিশন আমি গানটা একটা মিউজিক ভিডিও আকারে ছাড়তে চাই। ও যখন ফার্স্ট পার্টটা দেখলো আমাকে বললো নাইম জাস্ট ডু ইট, ডু ইট, আমাকে জাস্ট খালি দিও, আমি পোস্ট করবো। আমি বলছি না, তুমি আগে পোস্ট করো না, আমি আগে পোস্ট করি, তারপর তুমি পোস্ট করবো। পরে আমি বানানোর পর ওকে যখন পাঠালাম, ও বললো যে তাড়াতাড়ি পোস্ট করে। আমি বলছি প্লিজ আমাকে একটু সময় দাও, আমি একটু পাবলিসিটি করতে চাই, লাইক কামিং সুন বা এরকম কিছু করতে চাই। বলে আমার দর্শ হইতেছে না, আমি এখনই দিয়ে দিব, তুমি দাও না দাও আমি এখন দিয়ে দিব। তোমার এই ভিডিওটা করার পরে মানে অ্যাকসেপ্টেন্স কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, till now I got so many calls, not only from China, all the way from New York, বাংলাদেশ। অনেকে আমার বলতেছে ভাই আমার ভিডিও বানায় দেন, আমি টাকা দিব। আমি বলছি যে ভাই দেখেন, আমি মানে I don't want to do it professionally, I did it for myself. This was just একটা মানে কি বলবো, আমি চেষ্টা করছি। হ্যাঁ, ইন ফিউচারে যদি if I am doing well তাহলে আমি হয়তো প্রফেশনালি করবো, বাট আপাতত I am doing it for myself. তুমি তো নেক্সট ভিডিওটাও এআই ভিডিও দিয়ে করবে? ইচ্ছা, আমি একটা মানে আমার প্ল্যান হচ্ছে যে আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি না, তো আমরা তো একটা প্লেলিস্ট বানাতে পারি। সো আমার প্ল্যানিং হচ্ছে আমার গানগুলো আমি প্লেলিস্ট একটা আলাদা থাকবে, যে আমার নিজের গান, যেটা আমি নিজের গান যেটা অরিজিনাল ভিডিও থাকবে এবং এআই ভিডিও থাকবে। সো এটা আমার প্ল্যান। আই ডোন্ট নো আল্লাহ কোথায় কি করবে না করবে, বাট আমার প্ল্যান হচ্ছে মিউজিকের ব্যাপারটা, যে আমার যেগুলো গান আছে এটা তো আমার সন্তান, সো এগুলো হারায় যাতে করে না যায়, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য হচ্ছে আমি আপাতত যেহেতু ভিডিও করতে পারছি না বিকজ অফ টেকনিক্যাল রিকোয়ারমেন্টস, তো এই জন্য আমি এআই, আমার এটা তো আমি কন্ট্রোল করতে পারি না। আমি চাইলে এটা আমার ভালো লাগতেছে না, এটা ফেলাই দিই, আমি এটা করি, এভাবে করে আমি যেটাই পারতেছি এভাবে করে করার চেষ্টা করবো আর কি। তো ফেসবুকে দেখলাম তুমি মডেল চাচ্ছ। হ্যাঁ, মডেল চাচ্ছি বলে হচ্ছে মানে এই যে অপূর্বটা করলাম, ইয়েটা করার পরে আমি চাচ্ছিলাম যে মানে একই মডেল যদি আমি আমার নেক্সট ভিডিওতে দিই, ইট মাইট গেট মোনোটোনাস। সো দ্যাটস ওয়াই যেহেতু ভালো রেসপন্স পাইছি, আই নিডেড সামবডি একটা আলাদা মুখ, ইনস্টেড অফ গিভিং আপ এআই, লাইক এআই একটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই রেসপন্স পাচ্ছি। আমি যখন পোস্ট করেছি আমাকে 3-4 জন নক করেছে যে আই ওয়ান্ট টু বি গেটিং ইনভলভ। যদিও ওনার এখানে কোনো কিছুই করার নাই, জাস্ট ওনার একটা পিকচারই দিতে হবে আমাকে, ওই পিকচারের উপরে সব কাজ হবে, সব প্রম্পট আমারই করতে হবে, প্রম্পট করে টোটাল এআই ভিডিও, ওনার কোনো ইয়া নাই। বাট হ্যাঁ, ওনার অবশ্যই পারমিশন লাগবে, বিকজ
এটা ওনার পিকচার যাচ্ছে, যেমন আমার ফ্রেন্ডটা যখন নিয়েছি আমি ওর পারমিশন নিয়ে আমি করেছি। সো আমি একটা ফেসই করতে চাচ্ছি না, অ্যান্ড ইটস নট নেসেসারি যে প্রতি গানে আমি থাকবো অ্যাজ আ মেল মডেল। এখানে কিন্তু আমি জাস্ট খালি অন্য ধরনের মডেল হ্যাঁ, অ্যান্ড আমি নেক্সট আমার প্ল্যান হচ্ছে যে গান গাচ্ছি, এআই গান গাচ্ছি। আমার এইটার মধ্যে কিন্তু গান গাওয়াটা ছিল না, জাস্ট খালি কিছু ক্লিপস যে আমি ওখানে পারফর্ম করতেছি। কিন্তু তোমার ক্লিপস গুলো কিন্তু খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আমাকে অনেকে বলছে আর ইউ সিরিয়াস, দিস ইজ এআই। আমি মনে করছি এটা রিয়েল। আমি বলছি না, ইটস এআই। আমি কেন বলবো যে এটা এআই না? সো সো আমার প্ল্যান হচ্ছে এরপরে যে লিপসিং করে, যেটা এটা আমার নেক্সট যে লিপসিং করতেছি, আমি গান গাচ্ছি, এটা এটা করা। সো আমি হয়তো লিপসিং পার্টে থাকবো যে আমি গান গাচ্ছি, বাকিটা আলাদা মডেল থাকবে, একটা ছেলে মডেল বা একটা মেয়ে মডেল এরকম রাখতে পারি। বাট ফর দ্যাট আই বি নিডিং 2 মডেলস যাদের পারমিশন নিয়ে আমি করতে পারি আর কি। এবার একটু অন্য টপিকে কথা বলি। এতক্ষণ তো খুব ভালো ভালো কথা শুনলাম, সঙ্গীত শিল্পী হিসেবে তোমার ভালো ভালো অভিজ্ঞতা। তো রিজাইনাতে তোমার সঙ্গীত মিউজিক নিয়ে কোনো স্ট্রাগল আছে? হ্যাঁ, মানে নট অনলি মি, খুরশেদ ভাই আছে, খুরশেদ ভাই বলতে পারবে, খুরশেদ ভাই তো অনেক বছর ধরে আছে, উনি আরো বেশি বলতে পারবে। আমি এই 2 বছর অনেক স্ট্রাগল ফেস করেছি, অনেক টেকনিক্যালি, এই যে বললাম যে টেকনিক্যালি অনেক এখানে আমাদের বাধ্যবাধকতা আছে, যেগুলো আমরা অনেক চাইলে বাংলাদেশে চাইলে আমি করতে পারতাম উইদিন আ ফিউ মিনিটস। লাইক আই নিড আ ড্রামার, এই তুই আসিস ফ্রি, ছোট ভাইকে বলতাম, ও হ্যাঁ ভাই আসি ফ্রি, বা ও যদি বলে না ভাই ফ্রি না, আর জন্য ফোন করবো। এখানে ড্রামার নেই, সো এখানে মিউজিশিয়ান নেই, এখানে কোনো ভিডিও, ওই যে বললাম ভিডিও করার কোনো মানুষ নেই, আছে বাট আমি যেই লেভেলে চাচ্ছি ওইরকম নাই হয়তো। ডিউ রেসপেক্ট যারা আছে আমাকে ক্ষমা করবেন, মানে ডিউ রেসপেক্ট, বাট আমি যে কোয়ালিটিতে চাচ্ছি ওটা হয়তো নাই। সো এটা হয়তো আমি টরন্টোতে পাবো বা ক্যালগারিতে হয়তো পাবো, বাট ইট উইল বি হিউজ এক্সপেন্স কম্পেয়ার টু বাংলাদেশ। সো এই জন্য আমি এটা তো হচ্ছে আপনার টেকনিক্যাল উইথ মিউজিক ভিডিও এগুলোর কথা বললাম। যদি শোর কথা বলেন, দিস ইজ আ বিগ মানে হার্ডল দ্যাট আই ফেসড ওভার হিয়ার। এটা সব মিউজিশিয়ানরা ফেস করে। আমি একটা পোস্ট করেছিলাম অনেকদিন আগে, নিজে ভিডিও করে, যে বাংলাদেশে কিভাবে মিউজিক করতো, আমার এখানে কিভাবে মিউজিক করি। সো ওখান থেকে আমাকে অটাওয়ার থেকে, টরন্টোর থেকে অনেক মিউজিশিয়ানরা আমাকে বলছে ভাই মনের কথাটা বললেন। কারণ বাংলাদেশে আমরা যখন, এই যে একটু আগে আপনার সাথে এটার ব্যাপারে কথা বলছিলাম আপু, যে বাংলাদেশে আমি ওই ভিডিওতেও বলছি যে ভাই যারা আমাদের বাংলাদেশে যারা মিউজিক, ওই যে মিউজিক ইয়ারা থাকে না, যে যারা সাউন্ড ক্যারি করে, ছেলেরা থাকে খুবই গরিব থাকে, ওরা কাজ করে সাউন্ডে, ওদেরকে আমি ওই ভিডিওতে থ্যাংক ইউ বলছিলাম যে ভাই হ্যাটস অফ, তোদের কাছে আমি থ্যাংক ইউ। মানে আমি তখন বুঝি না, এখানে এসে বুঝতেছি তোদের কত মূল্য ভাই। আমাকে 2-3 জন সাউন্ডের থেকে ওরা আমাকে মেসেজ দিছে যে ভাই থ্যাংক ইউ, এতদিন পর ওই লোক বুঝছে আমাদের কষ্টটা। কারণ হচ্ছে আমরা যেতাম শোতে, আমার এখনো মনে আছে যেদিন আমরা আসছি তার 1 সপ্তাহ, আমি যেদিন আসছি রেজেনে তার 1 সপ্তাহ আগে আমি একটা এই বিকাশের একটা প্রোগ্রাম করছিলাম। আমি সাউন্ডটা আমাদেরই দেখতে হইতো, আমরা একটা থার্ড পার্টি একটা কোম্পানিকে বলে দিতাম যে যাদের আমাদের 3-4টা সাউন্ডের কোম্পানির সাথে কথা থাকতো, যে ও যদি বেশি টাকা চায় আমি অন্য কারোর কাছে নিয়ে নিতাম, আমাদের অ্যাভেলেবিলিটি ছিল। সো আমরা ওদেরকে বলে দিতাম যে তুই এতটার সময় চলে যাবি, মনে করেন সকালবেলা চলে যাবি, প্রোগ্রাম বিকালে, কারণ আমরা গাজীপুরে শো করতে গিয়েছিলাম। সো সকালবেলা ওরা যে সাউন্ড টাউন সব রেডি করে রেখে দিত, ওখানে খাওয়া দাওয়া করতো। ওরাই মানে বুঝেন ওরা কত কষ্ট করতো, ওরা সকালবেলা যে সাউন্ড টাউন রেডি করে ওখানে যা পাইতো ততটুকু খাইতো। আমরা যেতাম মনে করেন 5টার দিকে গেছি শো করতে, 6টার থেকে প্রোগ্রাম শুরু, 6টার থেকে 8টা-9টা পর্যন্ত প্রোগ্রাম করছি। আসার আগে বলতাম ঠিক আছে চলে গেলাম। এবং যখন আমরা যাইতাম গিটারটা করে মাইক্রোফোনটা দিয়ে গিটারের লেভেলটা বাড়াও, ভোকালটার গেইনটা বাড়াও, লোটা বাড়াও, হ্যাঁ মিডটা একটু কমাও, মানে অ্যাডজাস্ট করে গান শুরু, গান শেষ, প্যাকআপ সবকিছু করে ঠিক আছে টাকা বিকাশে পাঠিয়ে দিব তোমাকে, সমস্যা নেই। আমি চলে গেলাম, আমরা চলে যেতাম। ওরা রাত 2টা-3টার পরে যে ওরা ঢাকা চলে যেত, আর এখানে আমাকে মনে করেন ওদের কাজ সাউন্ড ইঞ্জিনিয়ারিং কাজ, মানে থ্যাঙ্কস টু গড যে আমি ওই যে বললাম যে আমি ইয়াতে কাজ করতাম, ওই যে এই এটার নাম সব ক্যাফেতে, কারণ ক্যাফেতে তো কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার নেই, ইউ আর দ্য অনলি সাউন্ড ইঞ্জিনিয়ার ওভার দেয়ার। সো আমাকে আমার সাউন্ড আমার নিজেরই সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে হইতো লাইভ সাউন্ডে। সো ওখান থেকেই আমার শেখা।
ওখান থেকে আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায়, আমি আমার ভয়েস প্রসেসর মানে আমি আমাকে নিজেকে আপগ্রেড করছি ওখান থেকে, যে সাউন্ড কিভাবে আরো বেটার হওয়া যায়, কি কি ইমপ্রুভ করা যায়। সো ওখান থেকে আমার সাউন্ডের ব্যাপারটা বেশি করা আসা। সো ওখান থেকে আমি শিখছি, ওইটা আমি এখানে এসে কাজে লাগাতে পারতেছি। যে এখানে যেহেতু সাউন্ড ইঞ্জিনিয়ার নাই, বাট আছে অবশ্যই, বাট ইটস এ হিউজ কস্ট ফর সাউন্ড ইঞ্জিনিয়ার। বেসিক্যালি রেজানাতে কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার, বাঙালি কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার নেই, ইন্ডিয়ান আমি পাইনি, ম্যাক্সিমামই সব Canadian and they're super expensive. সো বাংলাদেশি প্রোগ্রামে আমরা একটু যদি খরচ করি তাহলে অবশ্যই আমরা ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার আনতে পারি, যেটা ওয়ারফেজের প্রোগ্রামে বা বড় কোনো প্রোগ্রামে কিন্তু আমরা ঠিকই আনি। বাট ছোটখাটো বা মাঝারি ধরনের যেগুলো প্রোগ্রাম, ওগুলোতে আমরা হয়তো বাজেটের জন্য আনতে পারি না। তখন আমার মতো ছোটখাটো খুদে সাউন্ড ইঞ্জিনিয়ার কামস ইনটু এফেক্ট। সো ওখান থেকে আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ এখন আমি যেটা আমরা প্রফেশনালি এখন করি, যে ডিজিটাল সাউন্ড বক্স, যেটা আমরা সাউন্ড কনসোল, যেটা আমরা তো ম্যানুয়াল যেগুলো ওই যে দেখা যায় যে সাউন্ড বাড়ায় এইভাবে করে, ওটার থেকে এখন আমরা এখানে যারা সাউন্ড ইঞ্জিনিয়ার তারা ডিজিটাল ট্যাবে সব করে। সো আমি ওটা কিনছি, ওটা কিনে এখন আমার কিছু শোতে আমি ওটা ইউজ করতেছি। বাংলা স্কুল অফ রেজানার কিছুদিন আগে যে প্রোগ্রামটা করলাম ওটাতে আমি টোটালি ওটাতেই অপারেট করছি। আরও কিছু ওই যে বাংলাদেশি নাইটে যেটা রেজানা ইউনিভার্সিটি অফ রেজানা যে প্রোগ্রামটা হলো, ওখানেও আমি ওটা ইউজ করছি। সো এখন আমি অ্যাপার্ট ফ্রম মাই মিউজিক, অ্যাপার্ট ফ্রম মাই সিঙ্গিং, ইফ লাইক জাস্ট স্টার্টেড যে আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং, লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ারিং, যেটা অ্যাজ এ সাউন্ড ইঞ্জিনিয়ার, লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ার, ওটা আমি করার চেষ্টা করতেছি। যে যেটা নট অনলি বাংলাদেশি কমিউনিটি, যদি কোনো ইন্ডিয়ান কমিউনিটি, যদি কোনো ক্যানাডিয়ান কমিউনিটির কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার লাগে, নর্মালি তা বললাম টু এক্সপেন্সিভ। সো আই উইল ডু ইট স্টার্ট উইথ রিজনেবল প্রাইস, বিকজ দের ইজ এ হিউজ মার্কেট I found it. And as I know, আমার এটা নিয়ে কাজ করা হচ্ছে, so that's why not. So I have invested some money on these because these are very expensive. A digital console is very expensive, so I had to buy it from my own pocket. So this is an investment. So এটাই আমি এখন চেষ্টা করতেছি, রিজনাল কমিউনিটিতে কোনো প্রোগ্রাম হলে যদি কেউ বলে যে সাউন্ডের কোনো লাগবে, ওটা আমি করি। বাট দ্য হার্ডল ইজ, আমি তো সাউন্ড ইঞ্জিনিয়ার বা আমি সিঙ্গার, আমি তো সব না, আমি তো সাউন্ড উঠানোর মানুষ না। কারণ সাউন্ডের যেই আপনি যে বললাম হিউজ এক্সপেন্স, কারণ হচ্ছে ওদের একটা ক্রু থাকে, টোটাল 5-6 জনের ক্রু থাকে, 2 জন ক্রু থাকে যারা সব সাউন্ড গুলো উঠায় গাড়িতে উঠাবে, গাড়ি থেকে আবার নামাবে, শোর ওখানে নিবে, এগুলো করবে। আর একজন হচ্ছে কেবল টেবলিং করবে, আরেকজন হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার যে মিক্সিং করবে। বাট এখানে তো সবই আমি, সব তোমার নিজের করতে হয়, সবই আমি, মানে এক্স্যাক্টলি। ইভেন আমার গান যখন আমি করতেছি, যেটা আমি এই যে বাংলাদেশি নাইট যেটা ইয়াতে হয়েছে, এই যে ইউনিভার্সিটি রেজানাতে, তো আমি যখন উঠছি গান গেতে, আমি সবাইকে বলছি যে সবাই একটু মাফ করে দেন যদি কোনো সাউন্ডের কোনো প্রবলেম হয়, বিকজ আই এম দ্য সাউন্ড ইঞ্জিনিয়ার, আই এম দ্য সিঙ্গার রাইট নাও, সো দের ইজ নোবডি ইন দ্য সাউন্ড who will do the, like if there is any problem with the sound, he will mix it, there is no way, because I am the sound engineer. So এখানে এটাই সমস্যা। বাট আমার মনে হয় যে হার্ডলটা হচ্ছে যে আমরা যদি আমার নেক্সট জেনারেশন, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং। বাংলা স্কুল অফ রেজানাতে তো সব বাচ্চারা গান করে বা করে, বাচ্চাদেরকে নিয়ে কাজ। সো আমি চেষ্টা করি ওখানকার কিছু বাচ্চাদের যারা ভালো, মানে কালচারালি তাদের সাউন্ড, আমি কয়েকজন বাচ্চাকে পাইছি খুব সুন্দর গান করে, কয়েকজন বাচ্চাকে পাইছি খুব সুন্দর আবৃত্তি করে। তুমি বাংলা স্কুলের সঙ্গে জড়িত? জি, আমি বাংলা স্কুলের সাথে জড়িত, বাচ্চাদেরকে গান শেখাচ্ছি এবং বাচ্চাদের অবশ্যই বাংলা স্কুলে যারাই কাজ করে, এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, তারা ফ্রিতেই করে, ভলান্টারিলি করে। তো আমি ভলান্টারি কাজ করতেছি, ওনাদের যেগুলো প্রোগ্রামগুলো হয় ওটা টোটাল সাউন্ডের ব্যাপার, মিউজিক্যাল ব্যাপারটা আমি সো আমি চেষ্টা করতেছি। সো আমি চেষ্টা করতেছি নেক্সট জেনারেশনে, আমি এটাই বললাম, আমি একটা বাচ্চাদের একটা ব্যান্ডও করেছি, কুইন সিটি রকার্স ওদের নাম ওরা দিয়েছে। সো ওদেরকে নিয়ে আমি সাসকাটুনে, দিস ইজ দ্য ফার্স্ট ব্যান্ড, ফার্স্ট people to perform, like first kids to perform outside of Regina, to perform like to sing. এবং আলহামদুলিল্লাহ ওরা ওখানে যাওয়ার পরে সাসকাটুনেরও অনেকগুলো বাচ্চাদের স্কুল আছে যারা গান শেখে, অনেক পল্লবী দিদি আছে, তারপরে হচ্ছে রাজীব ভাইয়া আছে সাসকাটুনে যাদের স্কুল আছে। বাট এখানে কারো স্কুল আমি দেখি নাই। সো আমি এখন গিটার শেখাই,
কিছু বাচ্চাদেরকে গান শেখানোর চেষ্টা করতেছি পার্সোনালি, অ্যান্ড বাংলা স্কুলে তো শেখাই। সো আমার প্ল্যান হচ্ছে যে নেক্সট জেনারেশন, আমি খুব ভালো ভালো সিঙ্গার, খুব ভালো ভালো গিটারিস্ট পাইছি এখানে বাচ্চা, আচ্ছা, এবং আচ্ছা। আমি স্টার্টিং ফ্রম আনায়ার কথা বলতেই হয়। আদনান ভাই আমাদের এখানে থাকে, আদনান ভাইয়ের মেয়ে আনায়া। হুম। ও গিটারটা ধরতে পারতো না কারণ ওর আঙ্গুল এত ছোট ছিল, আচ্ছা। and now she plays Warface song. ও ওয়াও। Yeah, so আলহামদুলিল্লাহ, আমি নিজেকে ক্রেডিট দিব না, ওকে ক্রেডিট দিব এবং ওর বাবা মাকে ক্রেডিট দিব যে ওরা ইনভেস্ট করছে টাইম। They have been like I have been teaching them for the last 1 year, and after 1 year they are playing Joto Dure with guitar. So this Joto Dure was my first song that I played with my guitar. তুমি বাংলা স্কুলে শেখাও প্লাস প্রাইভেট Present লেসন time দাও? হিসেবে, হ্যাঁ, private ও lesson. আচ্ছা, দ্যাটস নাইস। সো এবং গানও শেখানো শুরু করছি, মানে হারমোনিয়াম দিয়ে বা উচ্চাঙ্গুচু, কেউ যদি উচ্চাঙ্গুচু শিখতে চায় ওটা। সো আমার প্ল্যানিং হচ্ছে যে নেক্সট জেনারেশনকে আমি বিল্ড আপ করবো। আচ্ছা। আমি থাকি না থাকি ডাজন্ট ম্যাটার, বাট এই হার্ডলটা যেটা আমরা ফেস করতেছি এইটার সাথে করে নেক্সট জেনারেশন না ফেস করে, অ্যান্ড দে নো দ্য বেঙ্গলি কালচার, দ্যাটস হোয়াট ইজ মাই গোল। সো এই জন্য আমি ওই যে কুইন সিটি রকার্স যে বললাম, ওদেরকে আমি একটা ব্যান্ড ফর্ম করছি। ওরাই নিজেরাই ইয়া করছে যে আমি জাস্ট পিক করছি যে তুমি ভালো গান করো, তোমরা দুইজন গান করবা, তোমরা গিটার বাজাচ্ছ, আমার কাছে গিটার শেখে, ওদেরকে আমি গিটারে নিছি। জাবির একটা ছেলে আছে, খুব ভালো কিবোর্ড বাজায়, ওকে আমি বলছি যে তুমি কিবোর্ড বাজাবা। এরকম করে করে আমরা একটা সেট আপ ইয়ে করে আমরা সাসেরনে শো করে আসি। এবং সাসেরনে যেটা বললাম 3-4টা কিন্তু মিউজিক স্কুল আছে বাংলাদেশিদের, যারা বাচ্চাদেরকে, অনেক বাচ্চারা গান শেখাই আসে, বাট রেজানাতে নাই আনফরচুনেটলি। সো আই এম ট্রাইং, আমি ওটাই করছি। এবং আলহামদুলিল্লাহ ওই শোর পরে আমরা ওই যে আজ যে শিশু গানটা ওখানে ওরা পারফর্ম করছে, সো পিপল ওয়ার সো হ্যাপি, অ্যান্ড সবাই বলছে যে বাচ্চাদের যে 3টা বাচ্চাদের পারফরমেন্স হয়েছে, 2টা সাসকাটুনের বাচ্চাদের টিম ছিল, আর একটা রেজানা ওয়াজ দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ আ ভেরি গুড কমপ্লিমেন্ট অফ মাইন। আমি ওটা টাকা দিয়ে, আমাকে কিন্তু বাচ্চাদের বাবা মামারা বলছে যে ভাইয়া আপনি যে এত কষ্ট করলেন, এটা আপনাকে একটা পারিশ্রমিক। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, I want the next generation to face this thing so that they don't face this hurdle that we are facing right now. So আমি কি করতেছি যে বাংলা স্কুলের প্রোগ্রামে কয়েকটা বাচ্চাকে ইনভলভ করছি যারা মিউজিকের উপরে ভালো পারে, ওদেরকে আমি শেখানোর চেষ্টা করতেছি কেবল কিভাবে স্পিকারের সাথে লাগাবা। হ্যাঁ, যে এখন আপাতত জাস্ট খালি কেবলগুলো কিভাবে লাগাবা স্পিকারের সাথে, মাইক্রোফোনের সাথে, বিকজ আই হ্যাভ ফাউন্ড পিপল আনফরচুনেটলি, লাইক দিস ইজ আনফরচুনেট, বাট there is nothing to do because এখানে তো কেউ মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে নাই। সো আমি যেরকম নিয়ে আসছি, খোরশেদ ভাই যেরকম কাজ করে আসছে বাংলাদেশে, এরকম তো কেউ ওভাবে নিয়ে আসে নাই। এখানে এসে দেখছি যে অনেকে আসছে, এসে এখানে গান করতেছে, বাট বাংলাদেশে হয়তো গান করতো না, বাট আমরা তো ওখান থেকে করে আসছি। সো আই নো, উই নো। সো আমরা এই জন্য আমি কি করতেছি যে ওদেরকে একটু শিখাচ্ছি যে, আমি এরকম বাংলা স্কুলের প্রোগ্রামে দেখছি কেউ যে একটু মাইক্রোফোনের স্ট্যান্ডটাকে একটু উঁচা করে মুখের সাথে, এটা পারে না ভাই, এটা কিভাবে করে? সো আমি ওদেরকে দিয়ে এইটাই করানোর এখন চেষ্টা করি, এই মাইক্রোফোনটা স্ট্যান্ডটা এইভাবে উঠাও, মাইক্রোফোনটাকে এইখানে নিবা, বিকজ দেয়ার আর সাম টেকনিক্স। খালি গান গেলেই হবে না, ইউ হ্যাভ টু নো সাম টেকনিক্স। লাইক তুমি চিল্লে, মানে হাই স্কুলে গান গাচ্ছ, তুমি মাইক্রোফোনের একদম সামনে যাচ্ছ, মানুষের তো কান পেটে যাবে। ইউ হ্যাভ টু হ্যাভ আ ব্যালেন্স, হ্যাঁ, সাম ডিসটেন্স, দেয়ার ইজ আ টেকনিক। সো আমি আমার বাচ্চাদেরকে কিন্তু, মানে যে কুইন সিটি রকার্স, ওদেরকে আমি শেখানোর চেষ্টা করি যে মাইক্রোফোন কন্ট্রোলটা কিভাবে করবা, মানে তুমি টেকনিকগুলো এক্স্যাক্টলি। কারণ these are techniques that I found from my 24 years 25 years মিউজিক ক্যারিয়ার থেকে আমি যেটা গেইন করছি, আমি ওদেরকে ওটা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বললে কথা শেষ হবে না, এক্স্যাক্টলি, কথা চলতেই থাকবে। আমি অনেক বাবর করি, অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে, না চেষ্টা করি সত্যি কথা বলতে। কিন্তু শেষ প্রশ্ন, রিজাইনাতে মিউজিক নিয়ে তোমার পরিকল্পনা কি? হ্যাঁ, ওইটাই বললাম যে আমার পরিকল্পনা হচ্ছে, I have already formed a band. ব্যান্ডটা আমার ছায়াপথ নামেই যাবে, বাট উই হ্যাভ সাম মাল্টিকালচারাল মেম্বার্স, লাইক গিটারিস্ট হরিণ, ও ইন্ডিয়া থেকে, ও এখানে এশিয়াতে জব করতেছে, ইউনিভার্সিটি অফ রিজানাতে মিউজিকের উপর পড়ালেখা করে। সো ও আছে, মাইক ইজ দ্য ড্রামার। রিসেন্টলি উই গট মিউজিশিয়ান, লাইক ওর সাথে আমি কাজ করছি সাসকাটুনে, ও সাসকাটুনে থাকতো, এলস্টন। He is coming to Regina permanently with his partner. So because he got a job in Asia, so that's why he's moving. So we are really fortunate. He's a keyboardist as well as a bassist.
So we can utilize him in both ways. So he joined my band. আচ্ছা, So we have formed a setup, and we'll be performing in every event, any event that we are being given the opportunity. That's it. তোমার That is ব্যান্ডের our নাম plan. ছায়াপথ। ছায়াপথ, yeah. কতজন মেম্বার আছে ওখানে? এই যে আমরা 4 জন এখন আপাতত, হারিন, মি, মাইক and Elsa. সো তুমি একমাত্র বাংলাদেশী? হ্যাঁ, we are multicultural. So দুজন বাকি সবাই ইন্ডিয়ান, Canadians। একজন Canadian, দুজন ইন্ডিয়ান, একজন Canadian, আচ্ছা। আর একজন আমি বাঙালি। And I have just met a guy. He's from Philippines. His name is Maraqui. He's a very good guitarist. So he's right now, like আমি recently একটা জবে জয়েন করেছিলাম, ওখানে আমার সাথে ওর পরিচয়। So he's a very good guitarist. He might join, but I'm not sure. আচ্ছা। We are just collaborating right now. We're just doing some music together. আচ্ছা। Let's see in future what happens. Let's see. So এটাই আমার প্ল্যান, যে আমি একটা সেট আপ করেছি। We'll just boom. আমাদের নিজেদের, আমার ছায়াপথের কিছু আনরিলিজ ট্র্যাক আছে, যেটা আমি রিসেন্টলি মিউজিক কম্পোজ করতেছি, এগুলো করতেছি আমার নিজে নিজে। সো ওগুলা করে ওগুলার কিছু মিউজিক ভিডিও আকারে আমার উইথ মাই ব্যান্ড মেম্বার্স, এটা আমার প্ল্যান, স্পেশালি ইন উইন্টার টাইম। সো মিউজিক ভিডিওগুলো একটু সুন্দর আসবে উইথ ব্যাকগ্রাউন্ড উইথ স্নো। দ্যাট ইজ মাই প্ল্যান। অ্যান্ড লাস্টলি হচ্ছে অবভিয়াসলি যে আমার এআই জেনারেটেড কিছু মিউজিক ভিডিও করার ইচ্ছা, এটা আমার প্ল্যান। আর হচ্ছে মিউজিক নিয়ে মিউজিক প্রোডাকশন করতেছি আমার স্টুডিও। তো আমার নিজের বাড়িতে রিসেন্টলি উঠলাম, আপনাদের দোয়ালে নিজের একটা বাড়ি কিনলাম রিসেন্টলি। সো ওটার স্টুডিও করতেছি। সো আমি নিজের থেকে টিউন করি, নিজে গান টিউন করি। খুরশিদ ভাই আছে, আমাকে হেল্প করে উইথ দ্য লিরিক্স, বিকজ হি ইজ এ লেজেন্ডারি মানে যিনি গীতিকার প্লাস সুরকারও। সো ওনার কাছ থেকে কিছু হেল্প নিয়ে আমি কিছু টিউন করার ইচ্ছা, এবং ওগুলাকে আবার মিউজিক ভিডিও আকারে, সুর আকারে প্রোডাকশন দিয়ে দেওয়ার ইচ্ছা। এবং কেউ যদি হেল্প চায় উইথ মিউজিক, উইথ আ সং, they want to sing, we are always welcome. Like Khurshid bhai, আমি always welcome. Khurshid bhai can write lyrics for him or That's her. nice of you. Yeah. So that is our plan, that in Regina, আমরা culturally, unfortunately, like due respect, Saskatoon as Regina is within Saskatchewan, but we are far behind from Saskatoon. আচ্ছা। But Regina is the capital. So that's আমার ওইটা জিনিস একটু খটকা লাগছিল। সো এই জন্য আমি চাই যে মিউজিক্যালি, কালচারালি, সো দ্যাট উই ক্যান গ্রো। সো এটাই আমার প্ল্যান। ভাইয়া একটা খুবই বড় একটা উদ্যোগ নিয়েছে, যে একটা আবৃত্তির একটা সন্ধ্যা হচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম উইদিন সাসক্যাচুয়ান, ইভেন ইন ক্যানাডা আই বিলিভ, দ্যাট এটা হচ্ছে, এরকম আবৃত্তির সন্ধ্যা হচ্ছে। সো এরকম আমরা করতে চাই, কালচারালি আমরা অনেক অ্যাডভান্স হতে চাই। সো এটার জন্য সবারই হেল্প লাগবে, যারা যেতেই পারে। এখানে অনেক বড় বড় কিন্তু মানুষ আছে, অনেক ভালো ভালো বড় জায়গায় কাজ করে আসে। আমি অনেক ট্যালেন্টেড লোক, যারা মানে কি বলবো এটাকে, ব্যাকগ্রাউন্ড ব্যাকড্রপের কাজ করেছে। ববি ভাই আছে, উনি মানে অনেক ভালো ভালো কাজ করে আসছে, গ্রাফিক্সের কাজ করে আসছে। তো এরকম অনেক ভালো ভালো কিন্তু মানুষ আছে, যাদেরকে আমরা যদি একসাথে করতে পারি, কাজে লাগানো যায়, তারা কিন্তু রেজানা কিন্তু মানে আমি ডিউ রেসপেক্ট, অনেকে আমাকে বলে ভাই রেজানা তো ব্যাকডেটেড, সাসকাটুন অনেক ইয়া। সো উই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট। আমার এইম হচ্ছে এটা, যে ডিউ রেসপেক্ট, সাসকাটুন ইজ গুড, ওকে, উই আর নট behind, we are also doing good. So that is my goal, যে in future রেজাইনার কালচারালি অনেক আগে যাবে, নেক্সট জেনারেশন। তার মানে আমি যেটা শুনতে পাচ্ছি তোমার কাছ থেকে, মানে তোমার কোলাবোরেশন কিছু কাজ করার ইচ্ছা, অনেক ইচ্ছা, অবভিয়াসলি, কারণ একা আপনি পারবেন না, একা কখনোই পারবেন না। আমার কিছু স্কিল আছে, খুরশেদ ভাইয়ের স্কিল আছে, ববি ভাইয়ের কথা বললাম, এরকম যদি সবার, আমার তো ওই ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকড্রপ বা এগুলোর কোনো গ্রাফিক্সের কোনো এক্সপেরিয়েন্স নাই। সো আমি যদি ববি ভাইকে পাই, আমি জাস্ট গিভিং এ এক্সাম্পল, সো আমি কিন্তু টোটাল একটা টিম পাচ্ছি। সো এবং